গাড়িতে কত করে নিত মনে হচ্ছে? কত বললেন? 700 টাকা নিত পুলিশে না, এই যে মানে ওয়ার্ড কমিশন, ওয়ার্ড কমিশনার নিত। ভাই আপনাদের কাছ থেকে 700 টাকা নিত ওয়ার্ড কমিশনাররা? ও ওই টেম্পু না, টেম্পু আর টেম্পু মিলে সব গাড়ি সবার কাছ থেকে 700 টাকা করে, 500-700, তাই না? দৈনিক কালেকশন ছিল অন্তত 10 লাখ 20 লাখ টাকা। ওরে বাবা, মানে একজন কমিশনারের একদিনের ইনকাম 10 লাখ টাকা। বেশ, 8 দিন নিব, তারও বেশি। বিরাট ব্যাপার। এই টাকা আবার হাজি সেলিম পর্যন্ত যায়, বুঝে যায়। এই টাকা আবার হাজি সেলিম চলে যেত। হ্যাঁ, নদী দিয়ে কোনো মাল মানে আইসা ঘাটে ফেললে, আচ্ছা উপরের দিকে উঠলে প্রজাপতি দিতে হইতো 200 টাকা। আচ্ছা আচ্ছা। আপনার চাই স্বর্ণ থাকুক, চাই মানে সিনা কাপড় থাকুক, স্বর্ণ থাকুক আর তুলা থাকুক কোনো কথা নাই, তাই কি? ঘাটটি দেখলে হ্যাঁ, গাড়টি থাকলে মানে মানে যে কোনো কার্গো 200 টাকা। ওটা থাকবে 200 টাকা। এরকম মনে করো, আপনাদের 50-60 টাকা না? এগুলো তো বন্ধ হয়েছে, এগুলোতে তো এই যে উনি আমার কমে আনার একমাত্র কারণ হলো এই যে মানে চান্দা মাসুরি দেওয়া লাগে না। সত্য কথা বলি, সেটাই তো। উনিও আমার খালি গাড়িটা নিয়ে বাবু বাজার থেকে মিটফোর্ট পর্যন্ত পুলিশেই সাধন আছে 8 জায়গা থেকে। মালের গাড়ি অটোতে মাল নিয়ে যাবো, হ্যাঁ, দেয় পারতো না, ঘাটে ঘাটে 10 আর 500 করে। ব্যবসায়ীরা বিরক্ত হয়ে গেছে। একদিন ইয়ে থেকে বাবু বাজার ভিতর থেকে মাল নিলাম, আর এই 30 টাকাতে স্বাধীন হওয়ার পর ভিতরে দাম একটু ভালো হবে আমাদের। এই সময় স্বাধীন হওয়ার পর থেকে এই সিস্টেমটা ছিল। আমি তখন 74-এ আমি লেখাপড়া ছেড়া দিয়ে মুক্তিবাহিনীর সময় তো মুক্তিবাহিনীর লোক সংগঠন, পরবর্তীতে পরীক্ষা টরীক্ষা দিলাম, যারা লেখাপড়া ছেড়ে দিয়ে আমি কোনো এক সময় মারলে বাগেরহাট, খুলনার থেকে বাগেরহাট যেতে একটা ব্যাগ ছিল, কত দিতে হইব? 10 টাকা দিতে হবে। 10 টাকা দিয়ে বাগেরহাটে মাল দিতে যতবার গেছি এতবার। মানে এটা কারে টাকাটা কারা দিচ্ছে? গাঁটা লাগার কাম ওটা আকাশ। ও মানে স্বাধীনতার পর থেকেই চাঁদাবাজি শুরু, তাই না? স্বাধীনতার আগে কি চাঁদাবাজি ছিল? না, এর আগে তাই? তার মানে তাহলে তো স্বাধীনতা করে আমরা লসই করছি নাকি? লস। না, মুরব্বী বলতেছে কি যে স্বাধীনতার আগে এসব চাঁদাবাজি ছিল না, ঠিক আছে? তখন ছিল না। স্বাধীনতার পর থেকে এসব চাঁদাবাজি শুরু হয়েছে। পুলিশ নেতা কর্মকর্তা দিত বাদ করে, আর এখন তো মনে করেন ডাইরেক্ট নেতা দিত। তখন চাঁদাবাজি ছিল না রে বাবা। চাঁদাবাজটা যে এই ভারত সরকার আমাদের চাঁদা ঠিক আছে, এই যে শেখ সাহেবের সাথে যে চুক্তিটা করছে, হ্যাঁ হ্যাঁ, আজ থেকে তোমার সাধারণ মানুষ এখন সেই চুক্তি বাতিল হয়ে গেছে। ভারতের মাথা খারাপ হয়ে গেছে, তখন ভারত আক্রমণ করবে এই চিন্তা করতে হবে। হ্যাঁ, এটা তো সত্যি যে ভারত তার নিজের সাথে অস্ত্র দিছে, ট্রেনিং দিছে, যুদ্ধ করে দিছে, ঠিক আছে, আশ্রয় দিছে। ব্যাংকের থেকে দেশ স্বাধীন হওয়ার সময় তারা যা জিনিস দিচ্ছে, হ্যাঁ, একটা শূন্য হয়েছে খালি হাতে একটা অস্ত্র নিচ্ছে। তারা এক একটার কান্দে 10টা অস্ত্র ছিল। স্বর্ণের ব্যাংকের যত টাকা পয়সা তারা নিয়ে গেছে। তারা কি টাকা নিতে নি? স্বর্ণ নিচ্ছে ব্যাংকের। তারা খালি হাতে ভারত তো তাহলে ফাও আমাদের স্বাধীন করে দেয় নাই, তাই না? মানে বলতেছে যে 71-এর আগে হতো না, মানে 71-এর আগে চাঁদাবাজি হতো না। 71-এর পরে, স্বাধীনতার পরেই সদরঘাট থেকে ভদ্রলোক এসে যাইতেন ওই আপনার বাগেরহাট, খুলনা সব জায়গায় মাল বিক্রি করতেন। উনিও ব্যবসায়ী। আমরা এই মুহূর্তে আছি আপনার সেকশন। তো ভদ্রলোক নেমে গেল।
তো এখনও এই যে পুলিশ, এখানে পুলিশের যে আস্তানা, এখানে ওরা করে মানে টর্চারিং সেল আর কি। এখানে আপনার শত শত গাড়ি, মানে 5-7 জন পুলিশের গাড়ি ধরছে, আর ভিতরে সালিশি হচ্ছে, টাকা দিচ্ছে আর ছাড়ছে, টাকা নিচ্ছে আর ছাড়ছে, এই অবস্থা। এগুলো আমরা দেখে আসতেছি, আজীবন ধরেই দেখতেছি যদিও। এটা কোনো সমাধান না। হ্যাঁ, এই পুলিশের কারণে আমাদের দেশ পঙ্গু হয়ে গেছে মূলত। প্রধানমন্ত্রী শেখ হাসিনা নিঃসন্দেহে ভালো ছিল, নেত্রী ছিল, যোগ্য নেত্রী ছিল, কিন্তু তার এই পুলিশ বাহিনী এবং র্যাব বাহিনীরা তো ভালো ছিল না। এরা তো লুটপাট করছে, আপনারা জানেন, তাই না? তো এই লুটপাটের কারণে যারা নিরীহ, যারা অসহায়, যারা মজলুম, তারা আল্লাহর কাছে ফরিয়াদ করছে, আল্লাহ আমরা তো কোর্টে থানায় গিয়ে বিচার পাবো না, র্যাবের কাছে গিয়ে বিচার পাবো না, বিচার তোমার কাছে দিলাম নাকি ভাই? হ্যাঁ, এক ভাই নেমে গেল, আমার আর এক ভাই উঠছে, ওনার আমার চিনি না, আমারও উনি চেনে না। তো এই নিরীহ অসহায় মজলুম যারা, তারা তো আর কারো কাছে বিচার দিতে পারে না। অর্থাৎ কোর্টে গেলে টাকা চায়, কোর্টে পুলিশ টাকা নেয়, পেশকার, তারপরে আপনার মোহরি, উকিল, বিচারক সবাই টাকা নেয়। এই জন্য আল্লাহর কাছে বিচার দিয়ে রাখে। ঠিক আল্লাহ পাক সেই বিচার করছেন, আল্লাহ পাক অসন্তুষ্ট হয়ে গেছেন, আর আল্লাহ পাক গজব নাজিল করছেন, এই আর কি বিষয়। এভাবে যুগে যুগেই ছিল। আল্লাহ পাক পবিত্র কোরআনে বলেন যে অতীতে বহু অত্যাচারী জালেম সম্প্রদায় সৃষ্টি হয়েছে, আমি তাদেরকে আবার ধ্বংস করে সেখানে ধুলোর সাথে মিশিয়ে দিছি, পরে আবার নতুন জাতি সৃষ্টি করছে নাকি ভাই? এটাই তো। হ্যাঁ, এরকম কোরআনে এরকম বলে না? হ্যাঁ, এটা হলো মূল বিষয়। আল্লাহ পাক যারা অত্যাচারী, যারা জালেম সম্প্রদায়, আল্লাহ তাদেরকে হেদায়েত করেন না, এটা কোরআনের কথা। হ্যাঁ, আপনারা দেখেন যে এই যে রাস্তা, দেখেন এই যে রাস্তা, নারকীয় চিত্র। হ্যাঁ, এখানে টনকে টন ময়লা, রাশি রাশি ময়লা প্রতিনিয়ত বাতাসে উঠছে এবং আমাদের ফুসফুসে ঢুকছে, আমরা সবাই ক্ষতিগ্রস্ত। এই যে রাস্তার পর দেখেন চার দোকান, রাস্তার দোকানটা একটু আড়ালে আপনালে হলে কোনো ক্ষতি ছিল না। এই যে দেখেন, এই যে এটা হচ্ছে আপনার সেই বিডিআর পিলখানা, আর সেই যে বিল্ডিং, এই যে এটা হচ্ছে সেনাবাহিনীর বিল্ডিং। এটা হচ্ছে আপনার এই যে গোলাগুলি, এখানে গোলাগুলি হয়েছিল, এখানে গোলাগুলি যখন হয় তখন আমি এখানে ছিলাম। ভিতরে যখন গোলাগুলি হয় তখন গুলি খেয়ে লোকজন এখানে আসছিল। এই বট গাছের কাঠের আনোয়ার ফার্মেসি আছে, ডাক্তার আনোয়ার সাহেবের আনোয়ার ফার্মেসি। তো এখানে এক সেনাবাহিনী গুলি খেয়ে আসলো রানে। তখন তার রানে আমার এই গামছা দিয়ে বেঁধে ঢাকা মেডিকেলে পাঠিয়ে দিলাম।